আর টপিকটা হচ্ছে জার্নালিজম। এখন সি ইউনিটের সাবজেক্টিভ জিকে টপিকের ভিতরে জার্নালিজম অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আর তোমরা হচ্ছে অনেকেই এটা সম্পর্কে জানো যে হচ্ছে সাংবাদিকতা বা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের পুরস্কার, বিভিন্ন ধরনের টিভি চ্যানেলের যে স্লোগান গুলো আছে বা সম্পাদক যারা ছিল, এদের মধ্যে থেকেই টুকটাক কোশ্চেন দেয়। আর এইটার মধ্যে শুধু যে বাংলাদেশ প্রাধান্য পায় তাও না, ইন্টারন্যাশনাল যে সকল এজেন্সি গুলো আছে বা সংবাদ মাধ্যম গুলো আছে সেগুলোও প্রায়োরিটি পায়। তো বল, সব জায়গা থেকেই কোশ্চেন দেয়। এখন এটা পড়ার জন্য খুবই সিম্পল একটা জিনিস, যে এটা যারা পড়ে তাদের এখান থেকে ঝাক্কা মার্ক আসে এবং এখান থেকে মার্ক ক্যারি করা ইজি, সহজ। যেমন গত বছর আসছিল বিবিসি, এক সেট আসছিল বিবিসি আর এক সেট আসছিল সিএনএন। তো আমাকে জাস্ট শুরুতে একজন একটু বলো তো যে বিবিসি এর ফুল ফর্মটা কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বিবিসি? ব্রিটিশ ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। কর্পোরেশন। তাহলে এটার নাম দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা কোন দেশকে নির্দেশ করতেছে। ব্রিটিশ কারা বলো? ব্রিটিশ কোন দেশ? লন্ডন। লন্ডন ইউকে। বা ইংল্যান্ড জন ইউকে। বা ইউকে? হ্যাঁ। ইউকে। হ্যাঁ। তো ওই সময় এরকম হয়েছিল যে আমরা টেন্টে বসে আছি, পোলাপান পরীক্ষা দিয়ে আসছে, আইসা বলতেছে ভাইয়া বিবিসি জানি কোনটা ছিল, বলেন তো। মানে এক একজন পোলাপান আসে না, ওই যে তখন তো লাখ লাখ পোলাপান পরীক্ষা দিতে আসে, হাজার হাজার পোলাপান আসে। তো বলতেছে ভাইয়া বিবিসি জানি কোন দেশে, বলেন তো। ওরা বললাম যে বিবিসির ফুল ফর্ম কি? ওরা বলতেছে ভাইয়া ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। ওকে, ব্রিটিশ কোন দেশ? কয় ভাইয়া ব্রিটিশ কোন দেশ? ও আচ্ছা, তাহলে তো ইংল্যান্ড হওয়ার কথা ছিল। বলছি তুমি কি দিছো? কয় ভাইয়া আমি তো দিয়ে আসছি হচ্ছে অন্য দেশ। এখন এরকম আর কি। তো এটা করা যাবে না, দেখবা যে অনেক কিছু এমনিতে ডিরেক্ট কোশ্চেন আসে, তো সেটাকে এইভাবে করে একটু অ্যান্সার করতে হবে। তারপর তোমার সিএনএন এগুলা আসে, বা রয়টার্স আসে, তারপরে তোমার এএফপি, এপি, সিনহুয়া, তারপর তোমার আনাতোলিয়া, এই ধরনের যে সকল প্রমিনেন্ট। আর হচ্ছে এইচএসসি ছিল হচ্ছে। ওকে, তো এই যে এই তোমার প্রমিনেন্ট যে সকল সংবাদ মাধ্যমগুলো আছে এগুলো থেকে কোশ্চেন আসে। এখন সি ইউনিটে তোমার এবছর ল যুক্ত হতে সাবজেক্টের দিকে মার্ক কমে গেছে, 40 হয়েছে, বাট স্টিল তোমরা এখানে এই যে এগুলা থেকে কোশ্চেন পাবা রিলেট করে। ঠিক আছে, আমরা একটু চলে যাই শীটের দিকে। আমি তোমাদেরকে রেফারেন্স বই হিসেবে ইটটা পড়াচ্ছি, যে জাহাঙ্গীরনগর জিকে, ওটা থেকে পড়াবো। ঠিক আছে, আর পাশাপাশি আরেকটা পিডিএফও দিব। ওইটা হচ্ছে জাবি স্পেশাল জিকে, এই বইটার, ওইটা গত বছর পড়াইছিলাম। তো দুইটাকে রিলেট করেই পড়বা তোমরা, জাস্ট একই ইনফরমেশন অনেক কিছুই। কোথায় কোথায় ইম্পর্টেন্স দিবা সেটা আমি বলে দিব। হুম, এখন দেখো, এই যে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ জাহাঙ্গীরনগরে, এই ডিপার্টমেন্টটা হচ্ছে তোমার সংক্ষেপে নাম হচ্ছে জেএমএস। ঠিক আছে, ইনফ্যাক্ট জার্নালিজমের বেশ ভালোই দাপট আছে জাহাঙ্গীরনগরে, বুঝছো। খেলাধুলা বলো বা ক্যাম্পাসে এমনিতে তাদের নিজস্ব চলাফেরা, তাছাড়া যাবতীয় যত ধরনের অ্যাক্টিভিটি আছে সব ক্ষেত্রে জার্নালিজমের একটা বিচরণ আছে ভালো। ঠিক আছে, তো দেখো শুরুতেই কিছু চ্যানেলের নাম দেওয়া আছে, যে বাংলাদেশ টেলিভিশন, তারপরে রেডিও ফুর্তি, 88 এফএম, সিএনএন। বলতো সিএনএন কোন দেশের, বা সিএনএন এর পূর্ব, আমি মানে, হ্যাঁ, এটা পূর্ণরূপটা কি বলতো? কেবল কেবল নিউজ নিউজ নেটওয়ার্ক। নেটওয়ার্ক। কেবল নিউজ নেটওয়ার্ক, গুড। আচ্ছা, যে ডেটটা যদি ক্লিয়ার করে দেন। ও আচ্ছা, মাহি তুমি কি ক্লাসে আসছো? আছে ক্লাসে? কি বে? ওই যে একটা টাইমের ইয়ে দিলা, যে যে ডেট এরকম এরকম, ওটা কই পাইছে ওরা? কই যে জাহাঙ্গীরনগর তো কোনো ডেট পড়ে নেবে। তাহলে তুমি না একটা লিংক শেয়ার করলা, যে টাইম দেখা যাচ্ছে জেউর সি ইউনিটের, বি ইউনিটের। ওটা কি, ওইখানে তো জেউরটাও দেওয়া আছে। হ্যাঁ ভাই, এখন তো জিওটাও দেখা যাচ্ছে। ওইটা জবই ও, ছিল। ও জবি হচ্ছে না ভাই না, ছিল? কোনটা, জাবি ওই যে ছিল। ক্যালেন্ডার দিলাম যে ওইটার ভিতরে হচ্ছে হ্যাঁ, ওই ইয়া আছে, জগন্নাথ আছে ভাই, জগন্নাথ দেখছেন সম্ভবত, জাবি জবি একসাথে একরকমই দেখা যায় ওটার ভিতরে। ওই দেখছো, এই জন্য ওই যে রাফি আমাকে ফোন দিয়ে বলতেছে যে হচ্ছে ভাইয়া না শাস্ত্রের পরীক্ষা আর জাহাঙ্গীরনগর পরীক্ষা একই দিনে হয়ে গেছে, কি করব না করব। আমি কই, না যেহেতু এখনো ডেটই ওই দিল জায়গা না। হচ্ছে ভাই জবি জবি লেখা, তারপর হচ্ছে আর জাহাঙ্গীরনগরটা জাবি লেখা, জাহাঙ্গীরনগরটা 9 তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত দেওয়া হয় স্পেসিফিক ভাগ করে নেয় আর কি। হ্যাঁ হ্যাঁ, জাহাঙ্গীরনগর পরীক্ষার কয়েকদিন আগে তোমাকে হচ্ছে আলাদা করে জানিয়ে দিবে যে এই ইউনিট এত। এটা নির্ভর করে আবেদন সংখ্যার উপরে, যত মানে আবেদন শেষ হবে তারপর দিবে তারা।
আবেদনের সংখ্যার উপর ভিত্তি করে তারা শিফট গুলাকে ভাগ করে। দেখা যায় যে ধরো এই যে সি ইউনিটে আবেদন অনেক বেশি পড়ে, তাই সি ইউনিটের শিফটটাকে আগে পরীক্ষা নিয়ে নিতে ট্রাই করে। আবার ধরো দেখা যায় যে এই যে আইবি এর পরীক্ষা হচ্ছে খুবই কম পড়ে, না সি ইউনিটটাকে শেষে নিতে ট্রাই করে। আর আইবিএ তে তোমার ধরো কম স্টুডেন্ট অ্যাপ্লাই করে, দ্যাটস সেই জি ইউনিটের পরীক্ষা সবার আগে নিয়ে নেয়। আমাদের সময় তাই হয়েছিল। তো এটা ডিপেন্ড করবে আবেদন সংখ্যার উপর, ওইটা তোমরা পরে জানবা। ঠিক আছে, যে ডেট কবে। শুক্র শনি তো পরীক্ষা হবে না ভাই, তাহলে নয় না তারিখ না থেকে 13 তারিখের ভিতরেই। শুক্র শনিতে জাহাঙ্গীরনগর পরীক্ষা হয় না। আচ্ছা, এরপর আসো তোমার এখানে দেখো শুরুতেই কিছু সংবাদের উপাদানের কথা বলা আছে। আমার কাছে এটা লেস ইম্পর্টেন্ট মনে হয়েছে, আমি এটাকে মার্ক করব না। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসার মতো না। নিচে চলে আসো, এখানে কিছু টার্মিনোলজি আছে, এগুলা থেকে আসে অনেক সময়। যেমন তোমার পিডিএফ এর মানে যে ফুল ফুল ফর্মটা, এটা আসে যে তোমার পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পিডিএফ। যে তোমরা পিডিএফ পড়ো না, ইনফ্যাক্ট এইটাই নিজেই তো একটা পিডিএফ, তো এইটাকেই তুমি কি বলবা ফুল ফর্মে? যে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। তারপরে অ্যাড কি, অ্যাড এজেন্সি কি, এগুলো তোমরা জানো। তার মধ্যে কিছু নতুন নতুন নাম আছে, যেমন দেখো এমবেডেড জার্নালিজম। এটা কি? এটা হচ্ছে রণক্ষেত্রে যুদ্ধরত সৈন্যদের সাথে থেকে যেসব সাংবাদিক যুদ্ধের সংবাদ পাঠান পাঠান তাদেরকে এমবেডেড জার্নালিস্ট বা জার্নালিজম বলা হয়। ট্যাবলয়েড জিনিসটা কি? এটা হচ্ছে পত্রিকার মূল সাইজের অর্ধেক সাইজ করে পত্রিকা ছাপা হলে তাকে ট্যাবলয়েড পত্রিকা বলে। তারপর প্রাইম টাইম হচ্ছে তোমার অধিক সংখ্যক দর্শক টিভি দেখে, সেটাকে বলা হয় প্রাইম টাইম, মানে যখন ধরো যে কি বলা যায় অনেক বেশি দর্শক। এজেন্ডা সেটিং, দ্যাট মিনস সুনির্দিষ্ট ইস্যু নির্ধারণ করে তার প্রতি জনসচেতনা বৃদ্ধিকল্পে জনমত বৈধকরণকে যে ধরনের ধরো কাজ করা হয় বা জার্নালিজম করা হয়, সেটাকে এজেন্ডা সেটিং বলা হয়। ব্যাংক খুব একটা ইম্পর্টেন্ট না। ব্যানার, বিট। আচ্ছা দেখো, বিট হচ্ছে রিপোর্টারের জন্য সুনির্দিষ্ট কাজের এলাকা। ইটস ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা মনে রাখবা। বাইলাইন কি, ক্যাপস কি, তারপর হচ্ছে ও ক্যাপসও জানো তোমরা, যে ক্যাপস লকে আমরা সবসময় ল্যাপটপে যখন কাজ করি তখন ক্যাপস লক দিলে সবকিছু দেখবা ক্যাপিটাল লেটারে আছে, দ্যাটস সেই ক্যাপস মানে হচ্ছে বড় হাতের অক্ষর। দেন তোমার ডেট লাইন। আচ্ছা, ডেট লাইন হচ্ছে দেখো সংবাদের স্থান, সময়, তারিখ সম্বলিত উৎসের পরিচিতি। আর ডেডলাইন হচ্ছে যে শেষ সময়সীমা। নিউজ হোল জিনিসটা কি? যে সংবাদপত্রের জমিনে সংবাদের জন্য বরাদ্দকৃত স্থান। আচ্ছা, তো এখান থেকেই যে টার্মস গুলো যে কয়েকটা মার্ক করছি, শুধু এই কয়েকটা একবার পড়বা যাতে করে পরীক্ষা আসলে মনে থাকে। বাংলাদেশের যদি আমরা হিস্ট্রিক্যাল একটু আলাপ সালাপ করি, তাহলে দেখো বাংলাদেশে পোস্ট কোড চালু হয় 1986-এ, এবং সর্বপ্রথম ডাকঘর স্থাপিত হয় চুয়াডাঙ্গায়। তারপর চলে আসো যে প্রথম ডাক টিকিট প্রচলিত হয় কোন দেশে, সেটা হচ্ছে ব্রিটেনে। এবং বাংলাদেশের ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকা হচ্ছে ডাক প্রবাহ। তো এখানেও যে যতটুকু তোমার মার্ক করা আছে ততটুকু পড়বে, এর বাইরে পড়ার দরকার নেই। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন অনেক সময় পরীক্ষা আসে, যে বাংলাদেশের সাথে তোমার কূটনৈতিক বা বাণিজ্যিক কোনো লেনদেন নাই, সেটা হচ্ছে কোথায়? ইসরায়েলের সাথে কোনো ধরনের যোগাযোগ ইসরায়েল। নাই। হ্যাঁ, পরীক্ষা আসে অনেক সময় এটা। তারপর আসো, এখানে আলাদা আরো কিছু পুনরূপ আছে, যেমন জিইপি কি, বা ইএমএস কি, ইপিপি কি, ই পোস্ট কি, এগুলো একটু পড়বা। তারপর চলে আসো যে এখানে এই জায়গাটা থেকে দেখো যে বাংলাদেশের বেতারের সদর দপ্তর কোথায় অবস্থিত, সেটা হচ্ছে ঢাকার আগারগাঁওয়ে। এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ছিল, সেটা কোথায় স্থাপিত হয়েছিল? চট্টগ্রামের কালুরঘাট। এবং এখান থেকেই তোমার এই যে, হ্যাঁ। তারপর চলে আসো যে বিনোদন। তোমার বাংলাদেশের বেতারের পূর্ব নাম কি ছিল? রেডিও বাংলাদেশ। এবং রেডিও আবিষ্কার করে কে? দেখো, মার্কনি। রেডিও আবিষ্কারক কে? মার্কনি। তো রেডিও, তারপর ধরো কম্পিউটার, তারপর ধরো তোমার ইমেইল, তারপরে জুম, এরপরে তোমার চ্যাট জিপিটি, তারপরে গুগল, এগুলার যে আবিষ্কারক তাদের নামগুলো একটু মনে রাখবা কাইন্ডলি। ঠিক আছে, বলো তো গুগলের ক্ষেত্রে একজনের নাম আছে, তার নাম কি, মানে বাংলাদেশের সাথে রিলেট করে? ওইটা তো ভাই ইউটিউবের। গুগল না, জায়েদ সরি, করিম। ইউটিউব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউবের ছিল জাভেদ করিম, হ্যাঁ, রাইট। জায়েদ করিম। করিম। তারপরে তোমার ইমেইলের পূর্ণ মানে ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেইল, এটার আবিষ্কারক কে ইমেইলের? স্যামুয়েল টমলিনসন নাকি ভাই? হ্যাঁ, রে টমলিনসন। টমলিনসন, রে টমলিনসন, রাইট। তারপরে ফেসবুক তো পারবা, টুইটার তো মালিক এখন ইলন মাস্ক, এটা লাগবে না। ওকে, এই কয়েকটাই আপাতত মনে রাখো, সামনে পরে যখন আসবে তখন পড়াবো। তারপর চলে আসো যে বাংলাদেশের আম, এইটা একটু মনে রাখবা, যে বাংলাদেশের বেতার কেন্দ্রে প্রচলিত প্রথম নাটক কি, সেটা হচ্ছে কাঠঠোকরা। ঠিক আছে, এটা বুদ্ধদেব বসুর কাঠঠোকরা। তারপর চলে আসো যে ওকে, এখান থেকে আর লাগবে না।
যে এক নজরে বিটিভি, এই যে আমরা যে বিটিভি দেখতেছি আমাদের নিজস্ব যেটা, সেটার স্লোগানটা কি? বাংলাদেশ টেলিভিশন, কথা বলে দেশ মাটি ও মানুষের। তো এইখান থেকে এইটুকু থাকবে না পরীক্ষায়, পরীক্ষায় শুধু এইটুকু থাকবে। যদি যেহেতু কোশ্চেন আসে যে বিটিভির স্লোগান কি, তখন উত্তর হবে যে কথা বলে দেশ মাটি ও মানুষের। এরকম অন্যান্য গুলাও আছে, সেগুলো আমরা দেখবো যে অন্যান্য টিভি চ্যানেলগুলোর স্লোগান কি। তারপর চলে আসো এই যে এখানে আছে প্রথম নাটক, সেটা হচ্ছে একতলা দোতলা, এবং প্রথম শিল্পী, এটাও পরীক্ষা আসে, ফেরদৌসী রহমান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিটিভির প্রথম শিল্পীকে, সেটা হচ্ছে ফেরদৌসী রহমান, এবং প্রথম নাটক একতলা দোতলা। তারপর আসো তোমার এটার পূর্ব নাম, এই যে দেখো প্রথম, সরি পূর্ব নাম না তো, প্রথম স্টুডিও, সেটা হচ্ছে ডিআইটি ভবন। ডিআইটি ভবন, এটা যেও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু। তারপর আসো নিচে, প্রথম সংবাদ পাঠক হুমায়ুন রশিদ। দ্যাটস ইট। অ্যান্ড বাংলাদেশের এখানে দেখো যে বিভিন্ন ধরনের টেলিভিশন চ্যানেলগুলো আছে, সেগুলার জাস্ট স্লোগানটা পড়বা, কার্যক্রম শুরু এটা লাগবে না, এটা আমি কেটে দিছি, ঠিক আছে? এখন বলবো যে ভাই স্লোগান কোনটা কোনটা পড়বো। তো এটা চরম সত্য যে আমার সময় আমি সবগুলাই পড়ছিলাম, তাহলে তোমাদেরকে আমি কেন এই কষ্ট থেকে দূরে রাখবো? তোমরাও সবগুলাই পড়বা, ঠিক আছে? কারণ কোনটা যায় সেটা আমি নিজেও জানি না। ধরো চ্যানেলে আসতে পারে হৃদয়ে বাংলাদেশ, এটিএন বাংলা, অবিরাম বাংলার মুখ, তারপরে বিটিভি ওয়ার্ল্ড, কথা বলে দেশ মাটি ও মানুষের। সবগুলো একটু পড়ো। আমার সময় আমি করছিলাম কি, কাগজে লিখে পাশে দেয়ালে টানে রাখছিলাম। বলবো যে ভাই কেন পড়বো এটা এত কষ্ট করে? এটা থেকে যদি কোশ্চেন আসে, এটা প্রত্যেকটা মানে শিফটে আসবে। তোমার শিফটে ধরো আসবে বিটিভি, আরেকজনের শিফটে আসবে হচ্ছে গিয়া ধরো দেশ টিভি, ও দেশ টিভিটা তো নাই, ধরো মাই টিভি। তো এখন তুমি যে অ্যাকচুয়ালি কোন শিফটে পরীক্ষাটা দিবা সেটা তো বলা যাচ্ছে না, এই জন্য সবগুলোই পড়তে হবে। বুঝতে পারছো? আচ্ছা, নিচে চলে আসো, আরো কয়েকটা আছে এখানে, বিটিভি, এটিএন বাংলা চ্যানেলে 21-এ, টিভি এখানে আলাদাভাবে। তারপরে দেখো সংবাদপত্রের কয়েকটা আছে, যেমন তোমার সমকাল, মানব জমিন, যায় যায় দিন। এই যে যায় যায় দিনে হচ্ছে 16 কোটি মানুষের জন্য প্রতিদিন। শিখারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিখা পত্রিকার যে স্লোগান বা মূল মন্ত্র, এটা কোনো সময় মূল মন্ত্র বলে, যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এটা থাকবেই পরীক্ষায়, শিওর থাকো। তো এইটার যদি বলি যে শিখা পত্রিকা, হুম, এই শিখা পত্রিকা তোমার, এটার সাথে কাজ করেন কে? কার নাম আসবে? একজনের নাম বলো তো। কাজী নজরুল ইসলাম। আবুল ফজল। আবুল আবুল ফজল ফজল আবু। নিতে রাজি আছি, বাট কাজী নজরুল ইসলাম কেন বলছো তুমি? শিখা পত্রিকার সাথে তার কি সম্পর্ক? শিখা পত্রিকার সাথে কাজী নজরুল আসবে না। সম্পাদক নাকি আবুল সভাপতি? আবুল ফজল আসবে, আর হচ্ছে গিয়া কাজী মোতাহার হোসেন চৌধুরী, এই দুজনের নাম আসবে। মোতাহার হোসেন আর হচ্ছে এটা তো আবুল যে ফজল। বুদ্ধির মুক্তি আন্দোলনের জন্য যে ইয়ে ছিল তখন। হ্যাঁ, ওইটার সাথে এটা রিলেটেড। এই যে শিক্ষা পত্রিকাই মূলত এই যে ওইটার মুখপাত্র ছিল, বুদ্ধির মুক্তি আন্দোলন। হ্যাঁ, ঠিক আছে? তো ওইখানে কাজী মোতাহার হোসেন চৌধুরীর সাথে রিলেট করে, আর এমনিতে আবুল ফজল এটার সাথে রিলেটেড, বুদ্ধির মুক্তির আন্দোলন, মোতাহার হোসেন ভাইয়া চৌধুরী লিখে। বৈশাখী টেলিভিশন কি বাংলাদেশি সংবাদ ভিত্তিক চ্যানেল না? হ্যাঁ, বৈশাখী তো বাংলাদেশেরই, এই যে মুক্তিযুদ্ধের চেতনায় কিন্তু গত স্লোগান। বছর যে একটা কোশ্চেন আসছিল জাবিতে দেখলাম ওখানে, মানে প্রশ্ন দেওয়া ছিল যে কোনটি বাংলাদেশি সংবাদ ভিত্তিক চ্যানেল নয়, তো ওটার উত্তর ছিল বৈশাখী। ভুল দেওয়া আছে, ওই ভাইয়া টাইপিং বৈশাখী, মিস্টেক হতে পারে না নাকি। বৈশাখী সংবাদ ভিত্তিক চ্যানেল না, বৈশাখী মিডিয়া উপগ্রহ চ্যানেল। ভিত্তিক এরকম কিছু একটা ছিল। ও না না, তাইলে ওইটা বৈশাখী বাংলাদেশ পার্সোনালি। আর আমি বলি ওইটা হয়তো বাংলাদেশ আর মানে উপগ্রহ বিদেশ নিয়ে ফ্যাক্ট স্যাটেলাইট না। ভিত্তিক আর হ্যাঁ ভিন্ন হ্যাঁ, স্তর আছে। ওইখানে তাইলে টপিক ভিন্ন ছিল, যেমন তোমার একটা ওইখানে কিন্তু ভাই দেশটা নিউজ ফ্যাক্ট না। ভিত্তিক মনে হয়। হ্যাঁ হ্যাঁ, নিউজ ভিত্তিক চ্যানেল। ওইখানে টাইপ হয়তো টাইপ, যে কোন টাইপের সেটা হচ্ছে হ্যাঁ, মেইন ব্যাপার। টাইপই ছিল আর কি, উপগ্রহ হ্যাঁ হ্যাঁ, ভিত্তিক সংবাদ। তাহলে তুমি কোশ্চেন করছো কি যে ভাই কোনটা বাংলাদেশের না, তো বলে হবে? আচ্ছা, ওটা ভাইয়া মানে আমি কোশ্চেনটা আপনাকে দিব না, ওখানে বাংলাদেশ ভিত্তিক নাই লেখা আছে শুরুতে। ও, যে অনেক সময় কোশ্চেন যে হুবহু ওইখানে আছে, অনেক সময় তারা কোশ্চেন নাও ধরতে পারে, ওটা তো মানুষেরই করা, ভুল হইতেই পারে। বাট আই গেস হ্যাঁ, ওইটাতে টাইপ ওয়াইজ দেওয়া ছিল, তো সেই হিসাবে সেটা উত্তর হয়েছে, ওরা যেটা বললো আর কি। এনিওয়ে, এখানে দেখো কয়েকটা আছে, এগুলো লাগবে না, জাস্ট স্কিপ করবা। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন বেশি আসে, এই জায়গা নিচেও আছে আরো কিছু, এখান থেকে বেশি আসে, আবারও বলতেছি। তো দেখো বাংলাদেশের মধ্যে এই যে দেখো বাসস, বাংলাদেশ সংবাদ সংস্থা, এনা,
ঠিক আছে, এটা একটা এনা, একটা ইন্টার নিউজ এজেন্সি, এটাও একটা এনা। তারপর দেখো এখানে কি আছে, ইউএনবি, আবাস, ঠিক আছে, পিআইবি, আইএসপিআর। জাস্ট শর্ট ফর্ম গুলো মনে রাখবা, শর্ট ফর্ম। তারপরে পাকিস্তানের জন্য হচ্ছে তোমার এপিপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এপিপি। তারপর যুক্তরাষ্ট্রের হচ্ছে তোমার এপি, ভিওএ, ভিওএ মানে হচ্ছে ভয়েস অফ আমেরিকা, ভিওএ। তারপর দেখো কেবল নিউজ নেটওয়ার্ক, এই যে সিএনএন, ঠিক আছে। তো এগুলো একটু মনে রাখবা। তোমরা যখন পড়বা বা যদি খাতায় নোট করো তাহলে ইংলিশ নামটা দিয়ে নোট করবা। পরীক্ষায় কোশ্চেন আসলে বাংলা নাম থাকবে না, ইংলিশ নাম থাকবে। তারপর হচ্ছে তোমার ফ্রান্সের যেটা, সেটা হচ্ছে এএফপি, এজেন্সি ফ্রান্স প্রেস, এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এএফপি। তারপর চলে আসো, ভারতেরটা লাগবে না, ভারত স্কিপ। যুক্তরাজ্যের গুলো ইম্পর্টেন্ট, যেমন দেখো রয়টার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবিসি, এটা থেকে গত বছর আসছে, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। তারপরে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ইউনাইটেড প্রেস, ইস্টার্ন এক্সচেঞ্জ, এগুলো লাগবে না। জাপানেরটাও লাগবে না। চীনের সিনহুয়া ইম্পর্টেন্ট, ঠিক আছে, সিনহুয়া ইম্পর্টেন্ট। তারপরে রাশিয়ার হচ্ছে তাস, TASS, এটা ইম্পর্টেন্ট। এবং ইন্টারফ্যাক্স, এটা ইম্পর্টেন্ট। নবস্থি, রাশিয়ার তিনটে ইম্পর্টেন্ট, কোনটা বাদ দিতে পারবো না। পরীক্ষায় আসে, নবস্থিও আছে, ইন্টারফ্যাক্সও আসে, তাসও আসে। আর ইন্দোনেশিয়া আন্তারা, আন্তারা, হ্যাঁ ঠিক আছে, ইন্দোনেশিয়া হচ্ছে আন্তারা। আর এমনিতে আরেকটা হচ্ছে কি, ইয়ে কি যেন বলে, তুরস্ক, সেটা হচ্ছে আনাতোলিয়া। এই যে দেখো, একটা হচ্ছে আন্তারা, একটা হচ্ছে আনাতোলিয়া, সব গুলাই ফেলবা না। ইরানেরটা লাগবে না। ইরানেরটা এমনিতে একটা আছে যে ইরনা, ঠিক আছে, এটা এটা কি দিছে, আইএনএ, আইএনএ না, এটাকে ইরনা দিয়ে মনে রাখো, ঠিক আছে। তারপর আসো যে ইরাক, ইনা, ইরাক হচ্ছে ইনা। এবং ইসরায়েল লাগবে না। তারপর অস্ট্রেলিয়াও লাগবে না, কানাডার প্রেস সানা, এটা লাগবে। সিরিয়াটা হচ্ছে সানা, ঠিক আছে। তুরস্ক তো মার্ক করলামই। এন্ড কেনিয়া লাগবে না, যুগোস্লাভিয়া, সাপা, কুয়েত। ওকে, সৌদি আরবেরটা দিলাম। ওয়াফা ইম্পর্টেন্ট, ফিলিস্তিন। তারপরে গ্রিস, ভিয়েনে লাগবে। জার্মান, এডিয়ান, কোরিয়ান, ফিলিপাইন, থাই, পোল্যান্ড, সেটা লাগবে না। আচ্ছা, পরের গুলো স্কিপ করবার দরকার নেই। সো এখানে যতটুকু মার্ক করছি ততটুকুই পড়ো। আর মনে করো যে মার্ক করা যেগুলো, সেগুলো হচ্ছে মুখস্থ করে ফেলবা ডিরেক্ট, এখানে কোনো ছাড় নেই। দেখো, গণমাধ্যমের বিখ্যাত একজন ব্যক্তিবর্গ নিয়ে তোমাদেরকে জানতে হবে। ফার্স্টে যেটা ইম্পর্টেন্ট, যে সাইমন রিং। মনে করো যে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, অ্যান্থনি ম্যাসকারেন হাস, তারপরে সাইমন রিং বা অ্যালেন্স গিন্সবার্গ, এদের থেকে ডিউতে 1 মার্ক থাকি। তুমি ডিউতে যে বছরই কোশ্চেন দাও, এখানে 1 মার্ক থাকে। এটা ইম্পর্টেন্ট একটা টপিক। তো সাইমন রিং কি করছে দেখো, সে হচ্ছে ব্রিটিশ সাংবাদিক। সাইমন রিং সর্বপ্রথম পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা খবর বহির্বিশ্বে প্রকাশ করে বিশ্ববাসীর আকর্ষণ করতে সক্ষম হন। তিনি হচ্ছে 2021 সালে মারা যায়। তো জাস্ট এটা মনে রাখবা যে সে কোন দেশের, সে হচ্ছে ব্রিটিশ সাংবাদিক। এবং তার বিশেষত্ব কি, যে তিনি এই যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনী বর্বরতা নিয়ে মানে বহির্বিশ্বে এটাকে জানান দেয়। অ্যান্থনি ম্যাসকারেনহাস, ঠিক আছে, অ্যান্থনি ম্যাসকারেনহাস, ইনি হচ্ছে তোমার ইনিও মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড। ইনফ্যাক্ট ইনি কিন্তু বঙ্গবন্ধুর রুমমেট ছিল, যতটুকু জানি আমি, কোনো একটা কাজে তারা একসাথে ছিল, রুমমেট ছিল। তো এই অ্যান্থনি ম্যাসকারেনহাস বলছিল যে বঙ্গবন্ধুর যে সকল ভাষণের জন্য সে বিখ্যাত, অ্যাকচুয়ালি এর মধ্যে একটা ভাষণ তার নিজের না, সব হচ্ছে তাজউদ্দিন আহমদের লেখা, ঠিক আছে, এটা ওনার বইতে লেখা, অ্যান্থনি ম্যাসকারেনহাসের বইতে লেখা। তো দিস ইজ দ্য রিয়েলিটি, বুঝছো। তারপর আসো ওই যে অ্যান্থনি ম্যাসকারেনহাস, উনি কি করছে, মুক্তিযুদ্ধের সময় তিনি ব্রিটেনের দ্য সানডে টাইমস পত্রিকায় কর্মরত ছিলেন। তো পরীক্ষা আসতে পারে কোথায়, ব্রিটেনের সানডে টাইমস পত্রিকা মানে কর্মরত ছিলেন তিনি। ঢাকা থেকে পাকিস্তান সেনাবাহিনীর নির্মম গণহত্যার খবর সংগ্রহ করে সানডে টাইমস পত্রিকায় প্রকাশ করেন। এতটুকু জাস্ট মনে রাখবা। মার্ক টালিকে, সেটা হচ্ছে বিবিসির সাংবাদিক মার্ক টালি, মুক্তিযুদ্ধকালীন সময় বাংলাদেশের পক্ষে প্রচারণা চালান মার্ক টালি। দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, কলকাতার আকাশবাণী থেকে প্রতি রাতে প্রচারিত সংবাদ পরিক্রমাতে মুক্তিযুদ্ধের খবর পাঠ করে বাংলা মানুষের কাছে পৌঁছে দেন। তো এই 4 জনের নামটা মনে রাখবা। এর পাশাপাশি এই কয়েকজনের নামের সাথে ওই যে আরেকটা জিনিস আমার মনে পড়ছে, সেটা হচ্ছে গণমাধ্যমের সাথে রিলেটেড। তোমার সৌদি আরবের একজন জার্নালিস্টকে মেরে ফেলছিল, সৌদি আরবের লোকজনরা মেরে ফেলছিল, ওনার নাম কি? খাস্তগি, খাস্তগি। হ্যাঁ হ্যাঁ, জামাল খাশোগি, ঠিক আছে, বা খাস্তগি যাই বলো, জামাল খাশোগি। ইস্তানবুলের সিনেটের মধ্যে মেরে ফেলছিল। হ্যাঁ, কোথায় মারছিল বলো? ইস্তানবুলের সিনেটের মধ্যে। ইস্তাম্বুলের সেনেটে মারে নাই, অনেকে মারছিল হচ্ছে তুরস্কতে, যতটুকু জানা আছে আমার।
তুরস্ক। তুরস্ক তো ইস্তাম্বুল তো তুরস্কের মধ্যে। ও হ্যাঁ হ্যাঁ, সরি, ইস্তাম্বুল তো তুরস্কই, রাইট, ঠিক আছে, ইউ আর রাইট, ইস্তানবুল, এরকমই, ঠিক আছে। এনিওয়ে, তো এটা থেকে ডিউতে কোশ্চেন আসছিল যতটুকু আমার মনে পড়ে, কোন বছর যেন, বাট এমনি তো এই টপিকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা নিয়ে তোমরা চাইলে ইউটিউবেও সার্চ করতে পারো, ভিডিওই দেখবে যে তাকে কিভাবে সে একটা হোটেলে ঢোকে না কি জায়গায় কিসে ঢোকে, বের হওয়ার পরে তাকে মৃত পাওয়া যায়। এটা তো ধরো গুপ্ত হত্যা টাইপেরই হয়েছে। কে করাইছে? সালমান করাইছে, ইটস এ ওপেন সিক্রেট। এনিওয়ে, নেক্সট চলে আসো যে তোমার পত্রিকা এবং সাময়িকের ভিতরে কে কোনটা ভাইয়া ওনার নামটা সম্পাদনা আরেকবার করেন? বলেন তো। হ্যাঁ, কি বলো? ওনার নামটা আরেকবার সার্চ করার জন্য লিখে রাখ। এই যে লিখে দিছি জামাল খাশোগি, আমার লেখা বুঝে যায় না? ও হ্যাঁ হ্যাঁ। জামাল খাশোগি। এর মধ্যে ওই যে তোমাদেরকে বাংলা লিটারেচার একটা শিট দিয়েছিলাম, মনে আছে? গ্রুপে, মানে আমার নিজের হ্যান্ড নোট। এমনিতে তো MP3 আগে দিচ্ছে, একটা দিয়েছি আমার হ্যান্ড নোট। আমাকে এক মেয়ে বলতেছে তোমাদের ব্যাচে, আমি জানি না ও ক্লাসে আছে কিনা, যে ও আমার লেখাই বোঝে না। কি এক অবস্থা বলো? তো একটু কষ্ট হইলো, বুঝো, বুঝছো? আমার লেখাতে আমি উপরে মাত্রা ইউজ করি না, হয়তো এই কারণে এরকম। মাত্রা দেওয়ার টাইম আছে, আমি লিখতে গেছি, এত টাইম নিয়ে লিখতে গেলে তো সমস্যা। আর জিওগ্রাফির একটা নোট আছে না ভাই আপনার, তাও বুঝতে তো অনেক কষ্ট। তাই নাকি? বাট কিছু করার নাই, এইভাবেই পড়তে হবে। তো ভাগ্য ভালো যে ভার্সিটিতে কোনো বাংলা ল্যাঙ্গুয়েজ নেই, সব ইংলিশে লেখা লেখাতে, এই জন্য বাইচে গেছি। বোঝার জন্য জুম করি ভাইয়া, জুম করলে আরো বুঝি না। গজব ভাই। আমি জানি না আমি 9-10 পর্যন্ত, মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত কেমনে এত ভালো রেজাল্ট করে আসছি এই হাতের লেখা নিয়ে। বাট হ্যাঁ, মানে আমি বোর্ড পরীক্ষা কিন্তু অনেক সুন্দর করে লিখি, তখন আগে মাত্রা দিই তারপর লেখা শুরু করি, তখন লেখা গোট গোট লাগে, ধরো এই যে আমার, এইভাবে লিখি আর কি, তখন বোঝা যায়। বাট এমনিতে লেখার সময় আমার তো ইয়ে করে না, মানে ধৈর্য নাই। এনিওয়ে, দেখো পত্রিকা ও সাময়িকের ভিতরে আসো, এখানে এখানে কিছু পত্রিকা এবং তাদের সম্পাদকদের নাম মনে রাখতে হবে, ঠিক আছে। তো এইটা আমরা এখান থেকে আমি দাগিয়ে দিব, ঠিক আছে, বাট আমি আরেকটা আমার নিজস্ব শীট আছে, ওইটা থেকেও পড়াবো। এটাই এখানকার লাস্ট টপিক, তো এই শীটটা থেকে আমি এখানে একটু শর্টকাটে দাগিয়ে দিই, দেখো। সুধাকর পত্রিকার সম্পাদক ছিল শেখ আব্দুর রহিম। মোহাম্মদী পত্রিকা, এটা দরকার নাই। ক্রান্তি পত্রিকা 1923 সালে প্রকাশিত হয়, এটা মনে রাখবা। এবং ক্রান্তি পত্রিকার সম্পাদক কে ছিল বলো তো? দেখি কেউ পারো কিনা। রণেশ দাশগুপ্ত, ঠিক আছে। তারপর আসলে ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি, সেটা হচ্ছে কল্লোল, এটা আসে পরীক্ষায়। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। তো কিভাবে মনে রাখবে এটা বলো তো? তত্ত্ববোধিনী যে অক্ষয় কুমার দত্ত, কিভাবে মনে রাখবা? তত্ত্ব, দত্ত তত্ত্ব দত্ত, দত্ত এইভাবে মনে রাখবা, ঠিক আছে। বঙ্গদর্শন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বঙ্গ বঙ্কিমচন্দ্র, তার মানে বঙ্গ উয়াগাঙ্গ বঙ্কিমে উওকো, পারবা না এইভাবে মনে রাখতে? আচ্ছা, তারপরে জসিমউদ্দিনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, সেটা হচ্ছে কল্লোল পত্রিকায়। আচ্ছা, তারপর দেখো কাজী নজরুল ইসলামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা, সেটা হচ্ছে একটা পত্রিকা। তো এটার সাথে যেহেতু চলে আসছে, তো আমাকে একটু বলো তো, কাজী নজরুলের মোট কয়টা সম্পাদিত পত্রিকা? 3টা। তিনটা নাকি? তিনটা। হ্যাঁ, কি কি বলো তো? তিনটা। ধূমকেতু তো একটা তো ধূমকেতু, দেখা যাচ্ছে। লাঙল, ধূমকেতু, তো লাঙল, তিনটা। লাঙ্গল, আরেকটা কি? ধূমকেতু, লাঙল, আর তারপর নবযুগ। নবযুগ, গুড। সো তারপর চলে আসো যে সিকান্দার আবু জাফর পত্রিকা সম্পাদিত পত্রিকা কোনটা? সমকাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসে পরীক্ষায়। কেন আসে জানো? এই সিকান্দার আবু জাফর তো হচ্ছে সহপাঠের অংশ, এই জন্য ওইখান থেকে কোশ্চেন দেয়। যেহেতু যেটা শেষের টপিক সেখান থেকে আগে কোশ্চেন দিবে, আর প্রথম টপিক থেকে পরে দিবে, এই। তারপর আসো তোমার সওগাত পত্রিকা, এইটার সম্পাদক কে ছিলেন? এটা হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন। এটা বিউপিতে আসছিল আমাদের সময় 2020-21 সেশনে। তো আমি এটা পারছিলাম, মানে এটা একটু ডাউট ছিল আমার, তো যখন অ্যান্সারটা করে পরীক্ষা দিয়ে বের হয়েছি, বের হয়ে এই ব্যাগটা খুলে ফোনটা বের করে সার্চ সওগাত পত্রিকা সম্পাদকে, পরে দেখি যে না, মিলে গেছে, হয়ে গেছে, বুঝছো? আর এমনি তো এটাই দাগাইতাম, কারণ আমার মামার নাম হচ্ছে নাসির, কই দাগাইলে এটাই দাগাম যে মামার নামে ভুল করব, ঠিক আছে, এই আর কি। সে তারপর আসে যে তোমার তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1843 সালে। আর সমকাল পত্রিকার সম্পাদক ছিল এই একই ইনফরমেশন আগে আসছিল। তারপরে নিচে আসি, এই যে সওগাত মোহাম্মদ নাসিরউদ্দিন, আবারও আসছে সমকাল পত্রিকা, বঙ্গদর্শন 1972 সাল। এটা ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে।
বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা হচ্ছে উত্তরাধিকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বাংলা একাডেমি থেকে টোটাল কয়টা পত্রিকা প্রকাশিত হয় বলো তো? 6টা। তিনটা। 3টা না 6টা? ওই যে ষান্মাসিক একটা, ত্রৈমাসিক একটা, আর একটা সাপ্তাহিক। দিলে তো এই তো আমাকে ডাউটে ফেলে। ঠিক আছে, দেখি চেক করে। বাংলা একাডেমির পত্রিকা কোথায়? পত্রিকা এই যে দেখো, পত্রিকা এখানে উত্তরাধিকার একটা, বাংলা একাডেমি পত্রিকা একটা, বাংলা একাডেমি বার্তা একটা, ধান শালিকের দেশ এটা একটা, বাংলা একাডেমি ফলক পত্রিকা একাডেমি। দেখো এখান থেকে তো অনেকগুলা। ঠিক আছে, অনেকগুলা। তো অ্যাকচুয়ালি আমরা যদি দেখি এখানে একটু ডিটেলসটা পড়ি, দেখো মেইন যেটা সেটা হচ্ছে উত্তরাধিকার, এটা আসে পরীক্ষায় বেশি। আর যদি বলে যে মুখপাত্র, বাংলা একাডেমির ত্রৈমাসিক মুখপাত্র সেটা হচ্ছে লেখা বা বাংলা একাডেমি বার্তা। আর ধান শালিকের দেশ এটা কি? এটা হচ্ছে কিশোরদের জন্য প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা। এই 3টা মনে রাখবা। একটা হচ্ছে যে লেখা বা বার্তা, আর একটা হচ্ছে উত্তরাধিকার, আর হচ্ছে ধান শালিকের দেশ। এই সবগুলোই তোমার কিসের সাথে রিলেটেড? এই বাংলা একাডেমির সাথে রিলেটেড। আর বাংলা একাডেমির বর্তমান যে সভাপতি, তিনি কে? বর্তমান সভাপতি হচ্ছে তোমার এই যে আবুল মোহাম্মদ আজম। কাসেম। মোহাম্মদ আজম কোত্থেকে আসছে? দেখো এই যে আবুল কাসেম ফজলুল এই হক, মানে এখন তাকে রিসেন্ট ইয়ে করা হয়েছে 24/10। এই 10 ছিল কি মাস? ইয়ে হয়ে গেল, বাস কি জানি বলে, অক্টোবর। অক্টোবর। তার মানে এটা জুলাই বিপ্লবের পরে না? অবশ্যই পরে, তাহলে উনি তো বর্তমানে আছে। এটাই তো আপডেট, আবুল কাসেম ভাইয়া ফজলুল হক। এখন যে বিভিন্ন ওনার পরে ওখানে। আরেকজন চেঞ্জ হয়েছে ভাই সম্ভবত। ওইটাও চেঞ্জ ভাইয়া হয়ে গেছে। গোলাম আজম। ও তাহলে গোলাম আজম। আর মহাপরিচালক কে? ও তো ভাই শিওর না। মোহাম্মদ আজম। হ্যাঁ, মোহাম্মদ আজম হবে। আমাকে একটা জিনিস ক্লিয়ার করো, এখানে বাংলা একাডেমির 2টা পদ কিন্তু, একটা হচ্ছে মহাপরিচালক মানে ডিরেক্টর জেনারেল, আর একটা হচ্ছে প্রেসিডেন্ট বা সভাপতি। তো সভাপতি কে? সভাপতি। আর বলো বলো। ভাই এই জায়গায় তো আছে এই যে মোহাম্মদ আজম আর ভাইয়া হচ্ছে মহাপরিচালক মোহাম্মদ আজম। তো তাহলে তুমি ওই সময় আর তর্ক সভাপতি। করলা কেন? আমি তো জানি যে এই কাহিনী তোমরা পাকাবা। মহাপরিচালক হচ্ছে ডিরেক্টর জেনারেল, এটা আলাদা একটা পদ, সেটা হচ্ছে মোহাম্মদ আজম। বাট সভাপতি এখনো আবুল কাসেম ফজলুল হকই আছে, এটা প্রেসিডেন্ট। আগে যেমন কি ছিল, নুরুল হুদা আসছিল সেলিনা হোসেন, পোলাপান প্রেসিডেন্ট আসলেও নুরুল হুদা দিত, সভাপতি আসলেও নুরুল হুদা দিত, অথবা 2টা আসলেই সেলিনা হোসেন দিত, মানে না যায় না। তো এরকম করা যাবে না। একটা ইয়ে আছে, বড় সড়ো একটা, ছোটখাটো একটা ইয়ে আছে, উক্তি আছে, লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এটা এখন তোমার জন্য অ্যাপ্লিকেবল। বুঝে গেছে? যাই হোক, মাইন্ড করো না। এটা 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 পরীক্ষায় কাজে দিবে তোমার জন্য। তো আগে একটু ভাই এটা সিরিয়াস শীতে লেগে। শীটে এটা লিখবো না, শীটে লিখবো যে হচ্ছে এই যে উক্তিটা, লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এটা কার উক্তি বলো দেখি, তুমি বলো। আপাতত আপনার। এটা হচ্ছে আলেকজান্ডার পোপের উক্তি। ঠিক আছে, তারপরে চলে আসো নিচে। এই নিচে আর কিন্তু কিছু নাই, এগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার। ও না না না, আছে আছে আছে, ওয়েট। দেখো এখানে এই যে কাজী নজরুল ইসলাম, তারপর সমাচার দর্পণ, এগুলা নিয়ে কিছু কোশ্চেন দেওয়া আছে, তোমরা এখান থেকে এটা পড়বা। বলো তো এই যে বেঙ্গল গ্যাজেট, দিগদর্শন, সমাচার দর্পণ, এই যে 3টার মধ্যে তফাৎ কি? তাই না? এই 3টাই তো প্রথম দিকের। দেখো একটা হচ্ছে 1780, 1818, 1818। তো বেঙ্গল গ্যাজেট যেটা, বেঙ্গল গ্যাজেট এটা হচ্ছে ভারতের সর্বপ্রথম। ঠিক আছে, বেঙ্গল গ্যাজেট। এবং এটার ভাষা কি ছিল? এটার ভাষা মেবি ইংলিশ ছিল, আমি যদি ভুল হয় আমাকে ধরাই ইংরেজি দিবা। ছিল। হ্যাঁ। জি ভাই, ইংলিশ ছিল ভাই। আর দিগদর্শন এবং সমাচার দর্পণ দুটোই হচ্ছে বাংলা, বাট একটা হচ্ছে সাপ্তাহিক, একটা হচ্ছে মাসিক। তো সাপ্তাহিক কোনটা? স্বদিয়া সমাচার, স্বদি হচ্ছে সাপ্তাহিক, আর মেবি দিগদর্শন হচ্ছে গিয়া মাসিক।
তো এইভাবে মনে রাখবা, সাপ্তাহিক দুইটাই হচ্ছে বাংলা, আর বেঙ্গল গ্যাজেট হচ্ছে ইংরেজি। বাট যদি এমনিতে কোনো আর্গুমেন্ট না দেয়, ডিরেক্ট বলে যে সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশের পত্রিকা কোনটা, তাহলে বেঙ্গল গ্যাজেট হবে, কোনো কথা নেই, কারণ দেখো সেটা কিন্তু সাল ওয়াইজ সবার আগে। আর এগুলো আসলে অলওয়েজ আলাদা করে আর্গুমেন্ট দিয়ে দিবে, বাংলা মাস মানে মাসিক বলবে অথবা সাপ্তাহিক বলবে, ঠিক আছে। তারপর আসো তোমার উক্তি এবং পঙ্ক্তির ভিতরে, এখানে দেখো এই যে কোনটা কার হ্যালো উক্তি। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলো। আরেকটা নিউজ পেপার, বাংলাদেশের প্রথম ওটার নাম কি? বাংলাদেশের প্রথম আসলে রংপুর বার্তা বহদীয়, ঠিক আছে। তারপর চলে আসো যে তোমার উদ্ধৃতি, উদ্ধৃতি এবং পঙ্ক্তি যাই বলো। তো এখানে কিছু আছে, এগুলো আমার মতে খুব একটা ইম্পর্টেন্ট না, বাট এটা ইম্পর্টেন্ট। এই যে কি জানি মাহবুবুল আলম চৌধুরীর রচিত এই যে কাঁদতে আসেনি, এটা এটা একটু দেখো। তোমার সৃষ্টির উপর যেখান থেকে একটু লাগবে না, এগুলো আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, ঠিক আছে। কান্ত ভাষা মোর সন্ধ্যা আমার, এটা লাগবে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এটা কে বলেছে? চণ্ডীদাস। এটাও লাগবে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা কে বলেছে? ঈশ্বর পাটনি। বলতো, ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এটা কে বলেছে? ক্লান্ত। সুকান্ত ভট্টাচার্য। ইয়েস, সেটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, গুড। আচ্ছা, আর এই যে এখানে একটা ব্যাপার আছে, দেখো এই যে আমার সন্তান যে থাকে দুধে ভাতে, এইটা বলেছে কে? ঈশ্বর পাটনি, বাট এটা লিখেছে কে? সেটা হচ্ছে ভারতচন্দ্র রায়। আর এই ভারতচন্দ্র রায় হচ্ছে মধ্যযুগের শেষ কবি মেবি, ঠিক আছে। তো এটা একটু মনে ভাইয়া রাখবা। ওনার কোন বইয়ে জানি লিখেছিল এটা? উম নাম তো ভুলে গেছি, অম সার্চ অ করো, দিয়ে কি যেন একটা বই ওঠায়। সার্চ করলেই চলে আসবে, আমার এখন খেয়াল খেয়াল নেই। তারপরে চলে আসো এই যে কোথায় স্বর্গ, এখানে আপনার বলা কি আছে সেটের যে ক্লাস হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেট ফাংশনের উপর ক্লাস নিয়েছিলাম, বাট এটার আমি ভিডিওটা আপলোড দিইনি, ভিডিওটা আসলে অত ভালো হয় নাই, ক্লাসটাও অতটা ভালো হয় নাই। ক্লাসটা কি সুন্দর হয়েছে? আচ্ছা, আমি ক্লাসটা ইতে আপলোড করবো, কি জানি বলে, লেভেল ওয়ানে আপলোড করে দিব, ওইখান থেকে দেখে নিও। ক্লাস ভালো হয়েছে, বাট মানে এই যে ভিজুয়ালাইজেশন ভালো হয় না, লিখে লিখে করাইছি তো, ওটার জন্য আমার আলাদা করে স্লাইড তৈরি করা ছিল না, দ্যাটস ওয়াই দেখতে সুন্দর লাগে না। আমার কাছে আগে দেখতে সুন্দর হতে হবে, তারপর অন্য কিছু। যাই হোক, তারপর দেখো জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটা কি? এটা তো ওই যে শিক্ষা পত্রিকার সাথে রিলেটেড, দেখো এই চলে আসছে শিক্ষা পত্রিকা। আর এখানে এটার সাথে দুইজন ব্যক্তির নাম মনে রাখবে, একজন নাম হচ্ছে আবুল ফজল, ওখানেও লিখে দিছিলাম, আর একজনের নাম হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী। আচ্ছা, তোমাদের মধ্যে যারা নতুন ভর্তি হয়েছে তাদের মধ্যে কে কে আছো যারা হচ্ছে শুধুমাত্র আমার সি ইউনিটের ভিডিওটা দেখে আমার ব্যাচে ভর্তি হয়েছে, বাট আগে থেকে আমার সাথে কানেক্টেড ছিল না বা ইউটিউবে দেখো নাই, এমন কেউ আছো? আছি আমি। এর আগে কোনো ভিডিও দেখো নাই? না। জি ভাই, আমি দেখিনি। আই ডোন্ট নো, এই সি ইউনিটের ভিডিওর আগেও আমি এরকম অনেক ভিডিও ছাড়ছি, বাট তখন এতটা রিচ পাই নাই স্টুডেন্টরা, এবার যতটা আমি রেসপন্স পাইছি। এনিওয়ে, ও জিহাদও সেম। যাই হোক, তারপর দেখো এই যে সবকটি জানালা খুলে দাও না, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার নজরুল ইসলাম বাবু, ঠিক আছে। পথিক তুমি পথ হারায় আছো, খুবই সুন্দর একটা লাইন। এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, সুশিক্ষিত সুশিক্ষিত মানেই লোক মাত্রই স্বশিক্ষিত, এটা হচ্ছে প্রমোদ চৌধুরী। এই প্রমোদ চৌধুরী তোমার একটা ডাকনাম আছে, ডাকনামটা কি বলো তো? বীরবল নাকি ভাই? হ্যাঁ, গুড, সেটা হচ্ছে বীরবল। এবং সে কোন পত্রিকা সম্পাদনা করেন প্রমোদ চৌধুরী? সবুজপত্র। সবুজপত্র পত্রিকা। সবুজপত্র সবুজ ভাই। পত্র। সে হচ্ছে চলিত রীতি নিয়ে কাজ করে। তারপর দেখো এই যে সুন্দর হে বীর বলে দাও দাও, হালখাতা, ওটাও তো মনে তাই না? হ্যাঁ। তারপর দেখো যে সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, এটা কার? এটা হচ্ছে তোমার শেখ ফজলুল করিমের। বউ কথা কও, এটা কি? এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের, ঠিক আছে। এই যে যাবে কত জামিনী, এটা নো, এটা কি জিনিস? এই দুইটাও দেখো। স্বাধীনতা থেকে বাঁচিতে চাই, এটা হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, ইম্পর্টেন্ট। মোদের গৌরব মোদের আশা, এটা হচ্ছে অতুল প্রসাদ সেন।
তো এখানে শেষ দিকে দেখো সবগুলোই ইম্পর্টেন্ট ছিল, শুরুর দিকের গুলো আমি স্কিপ করছি, বাট পরের সবগুলোই পড়বা। নেক্সট আসো, দ্যাট ইজ মুক্তিযুদ্ধের, ওকে, মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং দেশাত্মবোধক আরো কিছু গান। তো আমি মার্ক করতেছি, শুধু ওগুলো একটু পড়বা, বাকিগুলো দরকার নেই। তো এর মধ্যে এটা ভাল লাগে আমার, তাই মাগো ভাবনা কেন পরীক্ষা আসতে পারে, বাট আসার সম্ভাবনা কম। এগুলো অতটা ইম্পর্টেন্ট না। আমার তো যুগে যুগে শেষে রক্ত দিয়ে নাম লিখেছি, দরকার নেই। আমার দেশের মাটি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা। মাগো তুমি অনেক কথা কখনো পেনি যত এই কয়েকটাই পড়বা, অল্প কটা মার্ক করছে শুধু, বাকিগুলো লাগবে না, নট ভেরি ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার। এটা কি যে মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র, এগুলার ক্যারেক্টারটা কি বা মানে টাইপটা কি, টাইপটা হচ্ছে পূর্ণ দৈর্ঘ্য। তার মধ্যে দেখো এই যে এখানে একটা টেকনিক দেওয়া আছে, চাষী নজরুল সংগ্রামের ওরা 11 জন হাঙর নদী গ্রেনেড মারলো। তো আমরা এই যে দেখো সংগ্রাম, এটা কার? নজরুল ইসলাম, চাষী নজরুল ইসলাম, ওরা 11 জন, এটা চাষী নজরুল ইসলাম, হাঙর নদী গ্রেনেড চাষী নজরুল ইসলাম, তার মানে এই তিনটাই দেখো উনি। তো এই তিনটা একসাথে মনে রাখা যায়। তারপরে যে আতাউর রহমান খান, আতাউর রহমান, এটা হচ্ছে আবার তোরা মানুষ হ। আর ধীরে বহে মেঘনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হচ্ছে আলমগীর কবির। এমবিবিএস এ যারা পরীক্ষা দেয় তাদের এই যে আবার তোরা মানুষ হ আর ধীরে বহে মেঘনা, এই দুইটা থেকেই আসে, যদি এখান থেকে কোশ্চেন আসে তাহলে এই দুইটা থেকে আসে এমবিবিএস এ। তারপর দেখো মেঘের অনেক রং, হারুনুর রশিদ, বাঁধনহারা, এজে মিন্টু, ইতিহাস কন্যা, শামীম শামীম আক্তার। তো আমি এর পরের তিনটা আর মার্ক করব না, কারণ এগুলো খুব খুব একটা ইম্পর্টেন্ট না, উপরের গুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। সাংবাদিকতায় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আলোচিত জনরা যারা আছে, এবিএস, এবিএম মুসা, লাগবে না। আতাউস সামাদ, তোফাজ্জল হোসেন, মানিক মিয়া, মোনাজাত উদ্দিন, দরকার নেই, স্কিপ করবে এগুলা। মাওলানা আকরাম খা, এটা পড়বা। তারপর আবুল কালাম কালাম শামসুদ্দিন, এটা লাগবে। আব্দুল সালাম, হিরালাল সেন, এটা। এই তিনজনের শুধু একটু ডিটেলসটা পড়বা, তাহলে হবে। স্বল্প দৈর্ঘ্য, এর আগে যেগুলো ছিল সেগুলো ছিল তোমার পূর্ণ দৈর্ঘ্য, আর এখন হচ্ছে দেখো স্বল্প দৈর্ঘ্য। তো স্বল্প দৈর্ঘ্যের ভিতরে আছে কি কি, যেমন দেখো নীল দংশন, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে হুলিয়া, এটা ইম্পর্টেন্ট, বাকিগুলো লাগবে না, বাদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এখান থেকে কি কি পড়বা দেখো। নেকড়ে অরণ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শওকত ওসমান, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাহান্নাম হতে বিদায়, এটাও শওকত ওসমান। তারপরে রাইফেল রেটি আওরাত, এটা কিন্তু প্রথম প্রথম উপন্যাস, যদি আসে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কি, তাহলে হচ্ছে রাইফেল রেটি আওরাত প্রথম। এটা হচ্ছে আনোয়ার পাশা, এবং পরেরগুলো লাগবে না। তারপর চলে আসো যে আরো কিছু আছে, যেমন এই যে নিরন্তর ঘন্টা ঘন্টি, হাঙর নদী গ্রেনেড, আরেক ফাগুন, এই তিনটা এখান থেকে পড়বা। আর নীল দংশন সৈয়দ শামসুল হক রচিত উপন্যাস। দেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আছে, এগুলো একটু দেখবা। এই যে কি যেন বললা যে কোনটি ওটিটি প্ল্যাটফর্ম নয়, এখানে উত্তর তো বালাজি, ঠিক আছে, বালাজি ইজ নট এ ওটিটি প্ল্যাটফর্ম। তুর্কি, হইচই, হুলু, এগুলো হচ্ছে ওটিটি, বালাজি নয়। তারপর চলে আসো। ভাইয়া, হুম। গত বছরে এরকম কয়েকটা প্রশ্ন দেখছিলাম যে ওই যে পুরনো যে যারা অভিনয় করেছে তাদের আর কি অভিনীত মুভি এরকম, এগুলা তো আর জানি না, এগুলা কিভাবে দিবে। এক্সাক্ট 22 কোশ্চেন দেশে কি একটা বলতে প্রশ্ন পারবা? ছিল যে, হ্যাঁ 22 দেশে একটা প্রশ্ন আসছিল যে নায়ক রাজ্জাক অভিনীত নিচের কোনটি ফারুক অভিনীত। তো ওগুলা তো আর দেখি নাই সব, বা এরকম কিছু আগের মুভি। এখন এটা তো মানুষের ধরো, যদি রেঞ্জের বাইরে হয় কোনো টপিক, যদি কমন পড়ে আলহামদুলিল্লাহ অ্যান্সার দাগাবা, আর যদি কমন না পড়ে স্কিপ করবা, সহজ হিসাব। এটা দাগানো মানে হচ্ছে নেগেটিভ মার্ক খাওয়া। তো রাজ্জাকের কোন মুভি করছে, বাংলাদেশি মুভি কে দেখে, বা তার কোন গান যদি আসে তাহলে কে দেখছে, এগুলো তো তো দেখে নাই। তো স্কিপ করা বেটার আই থিঙ্ক। এই টপিক আলাদাভাবে পড়ে কি আমি সময় নষ্ট করবো নাকি, আমার কত মেইন মেইন টপিক পড়ে আছে। ওই ধরনের কোশ্চেন আসলে স্কিপ করবা, দরকার নেই। যদি পারো আলহামদুলিল্লাহ কমন পড়ছে সেটাই, that's it। দেখো একটা জিনিস বলি, মানে অ্যাডমিশন টেস্টে পড়লেই চান্স হয় না। তুমি দেখো, যদি পড়লেই চান্স হইতো
তোমাদের সাথে এখানে অনেকে আছে যারা দেখবা যে এই যে এখন শুরু করছে, আমার ভিডিও দেখার পরে সে প্রিপারেশন শুরু করছে, তার আগে হয়তো তার চিন্তা ভাবনা অন্য কিছু ছিল, বাট সে দেখবা জাহাঙ্গীরনগরে একটা সিট নিয়ে বসে আছে। বাট এরকমও হতে পারে যে ধরো আরো 6 মাস 7 মাস আগে থেকে যে ওর জন্য পড়তেছে, বাট সে চান্স পাইলো না। তার মানে পড়লেই কি চান্স হয়? অ্যাকচুয়ালি না, অনেক কিছু স্ট্র্যাটেজিক্যালিও খেলতে হয় পরীক্ষা হলে বসে 1 ঘন্টা সময়ের মধ্যে বা 55 মিনিট সময়ের মধ্যে। এই জিনিসগুলো একটু ভাববা, বা নিজেকে কিভাবে বেস্ট আউটপুট দেওয়া যায়, স্মার্টলি কিভাবে কাজ করা যায়, ওইভাবে। সব পড়তে হয় না অ্যাকচুয়ালি। আর পরীক্ষার হলে এই জিনিসটা তোমাকে অনেক বেশি ফিল করাবে যে না, আমি নিজে স্ট্র্যাটেজিক্যালি যদি আগাই তাহলে অল্প প্রিপারেশন দিয়ে অনেক ভালো আউটপুট পাওয়া যায়। এনিওয়ে, তো এই শীটটাই পর্যন্ত, আমি এটা একটু সেভ করে নেই। এখন তোমাদেরকে আরেকটা জায়গা থেকে কিছু ইনফরমেশন পড়াবো। ওকে। এটা পরে বলছি। আচ্ছা, এই যে একটু মিউট করে নাও প্লিজ, সাউন্ড শোনা যায়। চ্যাটে অনেকেই কি যেন লিখতেছো যে ভাইয়া মক টেস্ট কি ফেব্রুয়ারিতে নেবেন। মক টেস্ট বলতে এক্সাক্ট যেটা হচ্ছে জেউ জেউ স্ট্যান্ডার্ড 80 মার্কের কোশ্চেন, সেটা ফেব্রুয়ারিতে নিব। আর এখনো তো কিছু পরীক্ষা হবে, এগুলো হবে 200 মার্কের। মানে যাতে করে সিলেবাসটা পড়ে তোমরা রিভিশন দিয়ে পরীক্ষা দাও, ঠিক আছে? এরকম আর কি। এই শীটটা এত মার্ক করা কেন? বেশি মার্ক করা। আচ্ছা থাক, বেশি থাক। তোমাদেরকে আমি বুঝিয়ে দিলে বুঝবা না, বলো তো। এটা কি এইভাবে রাখবো নাকি ফ্রেশ করব? ফ্রেশ করতে গেলে পাশের লেখাগুলো আবার হারাই যাবে, ওগুলো দরকার আছে, তাই এইভাবেই থাক। তোমাদেরকে, তোমরা হচ্ছে এটা দেখে নিজেরা নোট করে নিও পারলে, বা এখানে লেখাগুলো বড় আছে, অ্যাটলিস্ট বুঝতে পারবা। বলো তো এটা কি লেখা? নিচে এটা বি বে কি লেখা, এটা বলো তো একজনে, এটা কি লেখা? বেন্টিক। পেন্টিং। তাহলে তাহলে বাকিগুলো বুঝবা, প্রবলেম নাই। এত সুন্দর হাতের লেখা, তাও যদি না বুঝো কেমন হবে? আচ্ছা, এখন দেখো, এই যে এখানে এই শীটটা আমার সময় আমি পড়ছিলাম, এটা আমার নিজেরই তৈরি করা। এখান থেকে এই যে শেষে গিয়ে দেখবা যে ফুল ডিটেলসটা আছে, তো শেষের পার্টটা তোমরা পড়বা। আর আমি হচ্ছে শুরুর দিক থেকে যেটা যেটা ইম্পর্টেন্ট ওটা একটু তোমাদেরকে পড়াই দিব। তো খেয়াল করো, এখানে তোমার এই যে পত্রিকাগুলো এবং তাদের সম্পাদকগুলা, ওইখানে তো অল্প কটা ছিল, বাট এখানে সবগুলো আছে। যেমন বেঙ্গল গ্যাজেট, এটা হচ্ছে সর্বপ্রথম যেটা ভারতীয় উপমহাদেশের ইংরেজি ভাষায়, সেটা হচ্ছে কে সম্পাদক? জেমস অগাস্টাস হিকি। আর দিগদর্শন এবং সমাচার দর্পণ দুইটাই হচ্ছে তোমার জন ক্লার্ক ম্যাশম্যান। এবং সমাচার দর্পণ হচ্ছে প্রথম বাংলা পত্রিকা যেটা সাপ্তাহিক। আর এই যে দিগদর্শন, এটা হচ্ছে তোমার মাসিক পত্রিকা, প্রথম, এটাও বাংলা ভাষায় লেখা। দুইটারই হচ্ছে জন ক্লার্ক ম্যাশম্যান। এই জন ক্লার্ক ম্যাশম্যান হচ্ছে তোমার এই যে একজন ব্রিটিশ ইয়ে ছিল, সরি ব্রিটিশ না তো, খ্রিস্টান ধর্মযাজক ছিল, ওনার ছেলে, ওনার নাম ভুলে গেছি, ওনার নামও কি জানি ম্যাশম্যান। ঠিক আছে, ওনার ছেলে এরকম, ওই ধর্ম প্রচার করতো ওই সময় এদিকে এসা। তারপর চলে আসো এই যে সংবাদ কৌমুদী, এই পত্রিকা সম্পাদক থাকে, এটা হচ্ছে রাজা রামমোহন রায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং রাজা রামমোহন রায়ের বিশেষত্ব কি? তিনি হচ্ছে যে সতীদাহ প্রথা যেটা ছিল সেটাকে বিলোপ করার জন্য উদ্যোগ নেয়। এবং সতীদাহ প্রথাটাকে বিলোপ করে কে? এক্স্যাক্টলি এটাকে বিলোপ করে কে? সেটা হচ্ছে বেন্টিঙ্ক। কেননা ওই সময় তখন তো ব্রিটিশ শাসন চলতেছিল, তো কোনো একটা প্রথাকে যদি তুমি বাদ দিতে হয় তাহলে তো সেটা প্রশাসন কর্তৃক দিতে হবে, তার মানে প্রশাসনিক ক্ষমতায় কারা? ব্রিটিশরা। তো এই জন্য এই যে রাজা রামমোহন রায় হচ্ছে ইনফ্লুয়েন্স করছিল, পরে এই বেন্টিঙ্ক এটাকে বাদ দেয়। সতীদাহ প্রথাটা কি ছিল বলতো? এই যে তোমার মেয়েদের যখন হাজবেন্ড মারা যেত বাই সামহাউ, তখন হচ্ছে মেয়েদেরকে পুড়ে ফেলতো। হাজবেন্ডের সাথে পুরায় নিত ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, তো এটা একটা ব্যাড প্র্যাকটিস ছিল, দ্যাটস ওয়াই তোমার এই যে রাজা রামমোহন রায় অনেক এটা নিয়ে কাজ করছে। আরেকটা জিনিস, এই যে রাজা রামমোহন রায় একটা জিনিস প্রতিষ্ঠা করছে, বলতো কি সেটা? ব্রাহ্ম সমাজ ভাই। ব্রাহ্মণ সমাজ। ব্রাহ্ম সমাজ। আর তার লিখিত দুইটা বইয়ের নাম বলতো, গ্রন্থের নাম। ওই যে বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষা ও সাহিত্য। হ্যাঁ, তোমার এখানে গৌড়ীয় ব্যাকরণকে লিখছে। রাজা রামমোহন রায়। এটা রাজা রামমোহন রায়, ওইটাও ওইটাও। ওটা ওটা বলতে হবে না, ওটা ইম্পর্টেন্ট না, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি।
আচ্ছা, আর দুইটা ইয়ে ছিল, আমার উদ্দেশ্য এটা ছিল না, আমার উদ্দেশ্য ছিল যে বেদান্ত সার বেদান্ত গ্রন্থ এগুলা কার লেখা? রাজা রামমোহন রায়ের। তাহলে এগুলা কেন বলতেছো না তোমরা? হুম, তার লিখিত ওইগুলো তো বইগুলো ভাইয়া কিন্তু পরীক্ষা আসে, যেহেতু বেদান্ত সার বেদান্ত গ্রন্থ খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, যেটা কার লেখা? রাজা রামমোহন রায়। আর হচ্ছে এই যে ওইখানে তো গৌড়ীয় ব্যাকরণ, আর ওই যে একটু আগে যেটা বললাম, তো এগুলো একটু মনে রাখবা। তারপর চলে আসো যে সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদনা করেন হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তার নামের পাশে ব্র্যাকেটে দেখো একটা জিনিস লেখা আছে, যে যুগ সন্ধিক্ষণ। দ্যাট মিনস এই ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি। যে আমরা বাংলা লিটারেচার যখন পড়াবো আর কি, তখন এই জিনিসগুলো সেখানে পাবা, যে প্রাচীন যুগ একটা, মধ্যযুগ একটা, আধুনিক যুগ একটা। এই যে মধ্যযুগের ঠিক ওই জায়গাতে একটা যুগ ছিল, সেটা ছিল অন্ধকার যুগ। আবার মধ্যযুগের শেষ দিকটাতে যখন আবার আধুনিক যুগটা আসবে তখন ওই সময় ছিল যুগ সন্ধিক্ষণ। আর ওই সময় ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে বিভিন্ন ধরনের সাহিত্যকর্ম রচনা করেন। তিনি একবার আধুনিক কথাবার্তা বলতো, তিনি একবার ব্যাকডেটেড কথাবার্তা বলতো। ধর একবার বলতো যে নারী শিক্ষা দরকার আছে, আবার বলতো যে না, মেয়েদেরকে শিক্ষা দিয়ে কি হবে। তার মানে কি, একবার আপডেট কথা আর একবার হচ্ছে ব্যাকডেটেড কথা। তো এই জন্যই তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। ক্লিয়ার এই জিনিসটা? এটা একটু মনে রাখবা। আর তিনি সম্পাদনা করেন এই যে সংবাদ প্রভাকর পত্রিকাটা। আর দেখো, জ্ঞান অন্বেষণ পত্রিকার সম্পাদনা করেন হচ্ছে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। তারপরে তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদনা করেন হচ্ছে অক্ষয় কুমার দত্ত। তো এটাকে মনে রাখার কৌশল হচ্ছে তত্ত্ব দত্ত। ঠিক আছে, তত্ত্ব দত্ত। আচ্ছা, তারপর দেখো রংপুর বার্তাবহ, এটা হচ্ছে ওই যে প্রথম পূর্ববঙ্গীয় পত্রিকা। ঠিক আছে, এইটার সম্পাদনা করেন হচ্ছে গুরুচরণ শর্মা রায়। গুরুচরণ শর্মা রায়। আর ঢাকা থেকে প্রথম প্রকাশিত পত্রিকা যদি বলে, তাহলে উত্তর হবে ঢাকা প্রকাশ বা ঢাকা প্রেস। এই ঢাকা প্রেস থেকেই তোমার এটা সম্পাদনা করেন হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার। এই কৃষ্ণচন্দ্র মজুমদারের একটা বিখ্যাত লাইন আছে বা কবিতা আছে এরকম, যে কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ উদ্যম বিহনে কার্পুরে মনোরথ। ঠিক আছে, এটা আসে পরীক্ষায়, কম আসে, বাট যেহেতু তোমার আনপ্রেডিক্টেবল দিতেও পারে। তো এটা একটু মনে রাখবা যে কৃষ্ণচন্দ্র মজুমদার হচ্ছে ঢাকা প্রকাশের সম্পাদনা করেন, এবং তার কবিতা হচ্ছে কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘপথ উদ্যম বিহনে কার্পুরে মনোরথ। তারপর চলে আসো গ্রাম বার্তা প্রকাশিকা। এটা হচ্ছে কাঙাল হরিনাথ, দরকার নেই, মার্ক করি না, এটা ইম্পর্টেন্ট না। বঙ্গ দর্শন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতী পত্রিকা সম্পাদনা করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তারপর আসো তোমার এই যে কোহিনূর, এটা হচ্ছে মহাশ্মশান সম্পাদনা করেন। মাসিক মোহাম্মদী যেটা, সেটা হচ্ছে আকরাম খা। পরবর্তীতে নজরুল, পরবর্তীতে রোকেয়াও তোমার এটাকে সম্পাদনা করে। বলো তো এই যে রোকেয়া, বেগম রোকেয়া, বেগম রোকেয়া দিবস কবে? 9 ডিসেম্বর। হ্যাঁ, ডিসেম্বর। 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর, গুড। বেগম রোকেয়ার লিখিত উপন্যাস আর একটা হচ্ছে গ্রন্থ, উপন্যাস দুইটার নাম কি? ড্রিম। সুলতান মতি আর আর কি? মতিচুর বলে। হ্যাঁ, সুলতানাস ড্রিম আর মতিচুর। আর ওই যে অবরোধ বাসিনী, পদ্মরাগ, সেগুলো হচ্ছে কি গ্রন্থ টাইপের। ঠিক আছে, এরকম আলাদা করে দুইটাকে আলাদা টাইপের মধ্যে ফেলে মনে রাখবা। একবার যদি মুখস্থ করো অবরোধ বাসিনী, মতিচুর, পদ্মরাগ, সুলতানাস ড্রিম, তাহলে কিন্তু পরীক্ষায় টিচাররা কিন্তু ঘুরে কোশ্চেন দিবে, বলবে যে উপন্যাস কোনটি, বলবে যে গ্রন্থ কোনটি। তখন কিন্তু তুমি অপশনে দেখবা যে সবই তো একই নাম, সবই তো রোকেয়ার, তাহলে আমি কোনটা দিব, কনফিউজড হয়ে যাবা। তারপর চলে আসে যে ভারতবর্ষ, এটা হচ্ছে ডিএল রায়। ডিএল রায়ের একটা গান আছে, বলো তো গানটা কি, কোনটা? ধনধান্যে পুষ্পে ভরা। হ্যাঁ, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, এই পত্রিকার, সরি এই গানের সুরকার না গীতিকার, সেটা হচ্ছে ডিএল রায়। তারপর চলে আসো সবুজ পত্র পত্রিকা। এই পত্রিকা সম্পাদনা করেন প্রমোদ চৌধুরী। দেখো এটা 5 স্টার দিয়ে রাখছি। এটা হচ্ছে প্রথম চলিত ভাষার পত্রিকা। বলতো সাধু ভাষার জনককে? ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র। বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর চলিত ভাষার জনক হচ্ছে যদি বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে আসবে প্রমোদ চৌধুরী। তিনি মূলত, এই প্রমোদ চৌধুরী মূলত এই যে তার পত্রিকা সবুজ পত্র, এটাতে তিনি চলিত ভাষা নিয়ে অনেক লেখালেখি করেন। এবং তার ডাকনাম হচ্ছে বীরবল। তিনি বিয়ে করছে কাকে বলতো? প্রমোদ চৌধুরীর বোন নাম কি? এই যে দেখাই তো আছে, ইন্দিরা দেবী। ঠিক আছে, এই ইন্দিরা দেবী কে বলতে পারবা? হু ইজ সি? রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী। হ্যাঁ, রবীন্দ্রনাথের ভাইয়ের মেয়ে। আর তার সাথে কিন্তু রবীন্দ্রনাথের রিলেশন ছিল, মানে ওই যে ইলিগাল রিলেশন ছিন্নপত্র। টাইপ আর কি।
হ্যাঁ, ছিন্নপত্র ছিন্নপত্র লিখছিল তাকে কেন্দ্র করে। এটা বিসিএস এর কোশ্চেন যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিন্নপত্র কাকে উৎসর্গ করে বা কাকে উদ্দেশ্য করে লিখছিল, সেটা হচ্ছে ইন্দিরা দেবীকে। এখন বলতে পারো যে ভাই কেমনে সম্ভব, মানে হাউ ইজ ইট ইজ পসিবল। অ্যাকচুয়ালি বয়সটা তখন সেম ছিল তাদের, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কততম সন্তান বলতে পারবা তার বাপের? মেবি 12তম না 16তম 14তম, আই ডোন্ট নো। অষ্টম হ্যাঁ, অষ্টম অষ্টম। 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 তো অষ্টম। চিন্তা করো যে তার বড় না, একদম ফার্স্টে ছেলে যে, অষ্টম আর বাবা মা 14তম সন্তান। ও হ্যাঁ, ওইটাই জিজ্ঞেস করতেছি, যদি 14 জন পরে সন্তান হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আগে তো যে সবচেয়ে বড় ছিল সে তো বিয়ে শাদী করে তারও বাচ্চা হয়ে গেছে, তখনই দেখা গেছে রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছে, বা তার কিছু সময় আগে হয়েছে। তো এইজ তখন কাছাকাছি ছিল, দ্যাটস এরকম একটা ব্যাপার হইতে পারে। মানে এটা আমার অ্যাজাম্পশন, বাট আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিয়েলিটি। এখন আসো, এই যে দৈনিক সওগাত পত্রিকা, এটা সম্পাদনা করেন মোহাম্মদ নাসির উদ্দিন, ঠিক আছে, এটা বিউপিতে আসছিল। আর মুসলিম ভারত, এটা সম্পাদনা করেন মোজাম্মেল হক। কল্লোল পত্রিকা হচ্ছে দীনেশ রঞ্জন দাস। কালি কলম প্রমেন্দ্র মিত্র, দরকার নেই এটা। প্রগতি মনে রাখবা, বুদ্ধদেব বসু। শিক্ষা পত্রিকা হচ্ছে আবুল হোসেন, ওই যে বললাম, মুসলিম সাহিত্য সমাজ, মূলমন্ত্র, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। ঠিক আছে, আবুল হোসেন এটা হচ্ছে এই যে শিক্ষা পত্রিকা সম্পাদনা করেন। যদি আবুল হোসেন অপশনে না থাকে তাহলে মোতার হোসেন উত্তর হবে, মোতার হোসেন চৌধুরী। এটা বিসিএস এর কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। এই যে পূর্বাশা পত্রিকার সম্পাদনা কে ব্র্যাকেটের করেন? এগুলো, হ্যাঁ, কি বলো? ব্র্যাকেটের ডায়লগ, তারপরে যে উপরে নেক্সট ইন্ট, এগুলো এই যে ডায়লগটা হচ্ছে এটা, বুঝো নাই? আর এই যে তোমার আবুল হোসেনের সাথে বা এই যে মুসলিম সাহিত্য সমাজের সাথে আরেকজন ব্যক্তি রিলেটেড, তার নাম মোতাহার হোসেন চৌধুরী, লেখা আছে তাই। ঠিক আছে। আর হচ্ছে দেখো, এই যে পূর্বাশা পত্রিকাটা হচ্ছে সঞ্জয় ভট্টাচার্য। ঠিক আছে। আচ্ছা, নিচে চলে আসো। ক্রান্তি পত্রিকা, এটা হচ্ছে রণেশ দাশগুপ্ত, ওই যে তখন তোমাদেরকে লিখে দিয়েছিলাম। সমকাল সিকান্দার আবু জাফর। উত্তরাধিকার হচ্ছে বাংলা একাডেমি থেকে। সো বাংলা একাডেমি নিয়ে এখানে কিছু লেখা আছে, দেখো। বাংলা একাডেমি 1955 সালের 3রা ডিসেম্বর প্রতিষ্ঠা করা হয়েছে। এই তোমাদের কে যেন আনমিউট করে রাখছো, বারবার সাউন্ড আসে, তোমরা কথা বলার সময় আনমিউট করবা, আবার পরে আনমিউট করে রাখবা, একটু খেয়াল রেখো। তো দেখো এই যে, কি, আমি অফ করে দিচ্ছি। ওকে। তো দেখো, এই যে বাংলা একাডেমি প্রতিষ্ঠা পাইছে 1955 সালের 3রা ডিসেম্বর। এখান থেকে না পড়ে তোমাদেরকে বাংলা একাডেমি দেখে দেখে পড়ে, তাহলে একটু মজা পাবা, তাই না? আমরা তো তখন এটা দেখছিলাম। দেখো, এ হচ্ছে বাংলা একাডেমির লোগো। এই যে দেখতে পাচ্ছ, যদি উল্টা ভাবে দেখো এই জিনিসটা কি, এটাকে কি বলে গ্রামের ভাষায় বলো তো, এই চিত্রটা? হোয়াট ইজ দিস? নাম না কুলা। বললে কুলা। তাহলে খবর আছে। কুলা। হ্যাঁ, কুলা, কুলা, ঠিক কুলা। আছে। কুলা বলে এটাতে, ওই যে এভাবে কি জানি করে, ওই যে পরিষ্কার করে আর কি বিভিন্ন জিনিস, ধান টান, এগুলা। তারপর দেখো, এটার যে পূর্বের যে ভবন ছিল সেটা ছিল বর্ধমান হাউস, বা পূর্বে যেখানে ছিল। এটা প্রতিষ্ঠা পাইছে 3রা ডিসেম্বর 1955 সালে। আর এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। উদ্দেশ্য হচ্ছে বাংলা ভাষা, সংস্কৃতি, সাংস্কৃতিক গবেষণা এগুলা নিয়ে কাজ করা। এবং এটার যে তোমার মহাপরিচালক, সেটা তো ডক্টর মোহাম্মদ আজম, আর সভাপতি হচ্ছে আবুল কাশেম ফজলুল হক। দ্যাটস ইট। ভাই এটা এই তারিখটা মনে রাখা লাগবে। কোনটা, এই যে 3 ডিসেম্বর 55, নাকি এই তিন যে ডিসেম্বর 27? জি ভাই। তো না এটা ভাই মনে তিন রাখবা না, ডিসেম্বর ভাই। এটা মনে রাখবা না, বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠা না পাইছে, ভাই মানে ইম্পর্টেন্ট বলছি যে তো। সালটা নাকি ভাইয়া তারিখটা, মানে তারিখটা দুইটাই, মনে রাখবো। পরীক্ষা আসলে দুইটা আচ্ছা একসাথেই আসে, বুঝছো? আচ্ছা। এই আর কি। তারপর তোমার এই যে, আমরা তো তখন ইয়েগুলা দেখলাম, কি যেন বলে, এটার যে পত্রিকাগুলা, তো সেটা সেখান থেকে হয়ে গেছে, আর তেমন কিছু লাগবে না। ওকে। তারপর চলে আসো নিচে, এই যে পত্রিকাগুলোর কথা বললাম না, যেমন সমাচার দর্পণ, এটা কি? তারপরে দিগদর্শন, এটা কি? তারপর তোমার এই যে বেঙ্গল গ্যাজেট, এটা কি? এগুলা সম্পর্কে নিচে ডিটেলসে লেখা আছে। তো তোমরা এই শীটটা এখান থেকে ডিটেলসটাও বাকিটা পড়ে নিবা। বুঝতে পারছো? এখন বলো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। পিডিএফটা আজই দিন প্লিজ। হ্যাঁ, আমি রেকর্ড ক্লাস দিয়ে একটু পর দিয়ে দিবি। তো একটু সেভ করি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর এমনিতে তোমাদের ধরো কিছু টপিক আছে পুরস্কার রিলেটেড, ধরো জার্নালিজম রিলেটেড, পুরস্কার রিলেটেড, ওইটা তখন আপডেট কোশ্চেন হিসেবে আসবে, ধরো রিসেন্ট টপিক থেকে আসবে আসলে।
বা নোবেল প্রাইজ হলে সেটা আগে থেকে আসতে পারে, ওটা আমরা লিটারেচারে পড়ায় দিব। যেমন নোবেল ভাইয়া প্রাইজে কে, হ্যাঁ বলো। আমি দেখছিলাম মানে ফেসবুকে দেখলাম যে অক্সফোর্ড কর্তৃক বাংলা একটা ওয়ার্ডকে স্বীকৃতি দিছে। আচ্ছা, আচ্ছা যে ওয়ার্ডটা ওটাকে এটা হ্যাঁ আসার হ্যাঁ, সম্ভাবনা কিরকম? ভালোই সম্ভাবনা, এটা তো রাহাদও বলছিল, ওই যে এর আগে ওকে আনছিলাম একটা ক্লাসে, গত বছরের ব্যাচের স্টুডেন্ট, ইংলিশে পড়তেছে সে ইউনিটে এবার, ওরে আনছিলাম, ও ও বলছিল যে ভাই ডিকশনারিতে অ্যাড হয়েছিল, আসতেই পারে, ইটস ইম্পর্টেন্ট। আচ্ছা শোনো, তোমাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই, তোমরা যদি আগের ব্যাচে কেউ অ্যাক্সেস চাও তাহলে সেটা নিতে পারো, ওইখানে তোমার অনেক ক্লাস হয়ে গেছে, তো ওইগুলো যদি দেখে আগে রাখতে চাও দ্যাটস বেটার ফর ইউ, আমার জন্য ভালো, যে অ্যাডভান্স প্রিপারেশন হয়ে যাবে আর কি। বাট আমাদের ব্যাচে সব ক্লাসই হবে, আর আগামীকালকে আমি একটা ক্লাস নিব সকালে। এখন কখন ক্লাস করবে তোমরা? কিসের উপরে বলি? সকালে ক্লাস হবে ম্যাথের উপরে, ওই যে তোমাদের ম্যাথ অল ইন ওয়ান নামে একটা শিট আছে, ওইটা আমি শুরু করবো, এটা শেষ করতে টাইম লাগে, মিনিমাম হলো 5 থেকে 6 দিন ক্লাস নিতে হবে ওইটার উপরে। তো ওইটা প্রথমে ধরো 50টা শেষ করব, পরে বা 40টা 50টা শেষ করে, এভাবে করে স্টেপ বাই স্টেপ সবগুলা শেষ করবো আর কি, 4-5টা ক্লাসের মধ্যে। তো সকালে কখন ক্লাস ভাইয়া করবা? আমাদের হ্যাঁ, আমাদের কি বুঝি নেই, কমপ্লিট করো কথা। বলতেছি, আমাদের কি ল বা সংবিধান রিলেটেড কোনো ক্লাস হবে? আল্লাহ, কেন হবে না? সি ইউনিটের সাবজেক্টিভ দিকের মধ্যে এখন ওটা ঢুকবে না? যেমন আজকে জার্নালিজম নিলাম, এভাবে তো সবগুলাই নিতে হবে। আমার অ্যাকচুয়ালি এই যে এই কয়দিন তোমার ফাইনাল পরীক্ষা চলতেছে, তো মানে ফাইনাল পরীক্ষা আর মাত্র 2টা আছে, তারপর দেখবা যে তোমাদের ঘুম টুম সব হারাম হয়ে যাবে, ঠিক আছে? ভাই লাস্ট যে ক্লাসটা হলো ওটা কি তাহলে আপলোড হবে না? কোনটা? ওই যে ম্যাথেরটা? হ্যাঁ ম্যাথের ওই যেটা হইলো আর কি এর আগে। ম্যাথেরটা বললাম না, লেভেল 1-এ আমি আপলোড করে দিব, আমাকে ইনবক্সে একটু নক দিও তো যদি ভুলে যাই, ঠিক আছে? ওইটা এই ভিডিও এখানে দিব না, কারণ এখানে ভালো লাগতেছে না, ওইটা হাতে লিখছি তো, ওটার পর আবার ক্লাস নিব সামনে, নতুন নতুন অনেকে ভর্তি হয়েছে, আর এমনি তো আমরা কি কি ওইটা কন্টেন্ট তো কভার করছি। সিলেবাসে থাকবে না ভাইয়া পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ থাকবে, সেট থাকবে, এই ফাংশনাল কারণেই আর থাকবে। আমি ওই জন্যই লেভেল 1-এ দিয়ে দিব, ওইখান থেকে দেখো। আর হচ্ছে যারা লেভেল 1-এ অ্যাড হন, দেখবা যে এফআরবি ব্যাচেই একটা গ্রুপের আলাদা লিঙ্ক দেওয়া আছে, ওইটা থেকে বলছি ইংলিশের ক্লাসগুলো করতে, ওইটাই লেভেল 1 গ্রুপ। ওইখানে বাংলারও ক্লাস আছে, তারপরে জিকে এর ইংলিশ ভার্সনেরও ক্লাস আছে, ম্যাথেরও 2-1টা ক্লাস থাকতে পারে। তো ওইখান থেকে ইংলিশের ক্লাসগুলো ম্যান্ডেটরি ভাবে দেখবা, 7-8টা ভিডিওর ভিতরে ইংলিশের গ্রামার সব কন্টেন্ট শেষ। ইনফ্যাক্ট ওইখানে লিটারেচারও কিছু আছে। দেন ইংলিশ ফার্স্ট পেপার নিয়েও তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে ফার্স্ট পেপার যে ওর জন্য পড়া লাগবে কিনা, বাট লাগে না যে ওর জন্য, বাট স্টিল গত বছর বি ইউনিটে ফার্স্ট পেপার থেকে 3-4টা কোশ্চেন দিছে, মানে ওই যে প্যাসেজ ছিল না শুরুর দিকের কিছু প্যাসেজ, ওইখান থেকে, বাট শর্ট সিলেবাস থেকেই দিছে। তো তোমরা ওই ক্লাসগুলো দেখলে হয়ে যাবে, ইনফ্যাক্ট ওইখানে পিডিএফটাও দেওয়া আছে, ইএফটির এই যে টেক্সট প্যানিসিয়ার, ওইটা দেখলেই হবে, দাগানো আছে, ওইটা পড়ো। ভাইয়া ম্যাথ কি শুধু সেট ফাংশন? না না, রেশিও রেশিও এন্ড প্রপোর্শন ওটা করালাম না? মুনাফা? কি করাইছি, রেশিও করাইছি না মুনাফা আসল করাইছি লাস্ট ক্লাসে? সুদ কষা মুনাফা ওইটা ও করেছে। ও, তাইলে তাইলে সুদ কষা সরি, রেশিও তাহলে কি হয়ে গেছে আমাদের রেশিওর ক্লাস? হ্যাঁ ওই রেশিও 3-এ গেছে। হ্যাঁ হ্যাঁ, রেশিও তাহলে তো কমপ্লিট, আমি তো খেয়াল করি নাই, তাহলে হচ্ছে ওই যে সুদ কষাটা হবে, সুদ কষা। হ্যাঁ, আর যাদের কাছে বই টই নাই, সাপোজ ধরো অনেকে আছে যারা বলতেছে যে ভাই বইটই কিনে নেই, তারা এই যে গ্রুপে দেখবা পিডিএফ গুলো সব দেওয়া আছে, ওইখান থেকে পড়তে পারো। আর যদি তোমার কাছে কোনো পিডিএফ দরকার হয় তাহলে ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবা, ওদের কাছে সব পিডিএফই আছে, তো ওরা প্রোভাইড করবে, যদি কারো কাছে না থাকে তাহলে গ্রুপে আস্ক করে ওরা দিয়ে দিবে, ঠিক আছে? আর হচ্ছে আর কি, আর তো তেমন কিছু আই ডোন্ট নো যে তোমাদের জানা আছে কিনা। ভাইয়া জাহাঙ্গীর যে ভাইয়া জিকের পিডিএফটা দেয়া যাবে? ফুল পিডিএফ? আমি তো পার্ট পার্ট করে দিচ্ছি, কিন্তু ফুল পিডিএফ তো করেন, এটা বিশাল বড় বই, ওই কেমনে আমি দিব? ওটার পিডিএফ আগের বছরেরটা আমার কাছে আছে, পুরানো এডিশন। হোয়াটসঅ্যাপে দিয়ে দিও তো। আচ্ছা তাহলে ওটা একটু গ্রুপে দিও। দিছিলাম তো একবার আরো কয়েকদিন আগে। আচ্ছা, ভাইয়া আবার আপনি দিয়ে দিও কেমন তো। প্রেডিক্ট করতেছেন বি, সি আর ই ইউনিটের পরীক্ষা মানে গ্যাপে হতে পারে নাকি পর পর হতে পারে? জাস্ট একটা প্রেডিকশন। বি আর সি এর মধ্যে গ্যাপ হবে, আমার যা মনে হয় বি আর সি এর মধ্যে গ্যাপ হয়। আগের বি এর বছর পরীক্ষা ভাই আগে একদিন হবে, পর পর। বি এর পরীক্ষা আগে হবে, সি এরটা কবে হয় যায় না, ধরো যে শুরুতেই শুরু হইতে পারে আইবিএ থেকে, আইবিএ শুরু হইতে পারে ফার্স্টে, তারপরে বি ইউনিট, তারপরে বাদ বাকিগুলা।
ধরো স্টেপ বাই স্টেপ সিই গত বছর তো আগে হচ্ছে সি ইউনিট হয়েছিল, তারপর বি। গত বছর তো মাত্র 5টা ইউনিট ছিল তাই, এবছর তো তা না। এবার আইবিএ আলাদা, সি ওয়ান আছে, তারপর সি আছে, পি আছে, অনেকগুলো আছে না। এখন হবে আগের নিয়মে, আইবিএ আগে নিতে পারে, হয়তো ওদেরই ভাব বেশি। তাই। ভাব বলতে এখানে তোমার আবেদন কম পড়ে, তাই ওইটার পরীক্ষাটা আগে নেয়, এটা হয়। এনিওয়ে, তোমাদের কালকে সকালে ক্লাস নেবো, তো এই জন্য আজকে ক্লাস আর লং করবো না। আমি ভাবছিলাম যে আজকে ক্লাসেই করবো, ম্যাথ করানো শুরু করবো জিকের পরে। পরে ভাবলাম যে না, এখন একবারে জিকের সাথে ম্যাথ করালে পুরোটা যোগা খিচুড়ি হয়ে যাবে। তাই সকালে ম্যাথের ক্লাসটা নিব। ওইখানে দেখবা আমি এটা এনশিওর করতেছি, ওই যে শীটটা যেটা অল ইন ওয়ান যে শীটটা, এইটা থেকে হুবহুব কমন আসে। হাইয়েস্ট যদি কোনো চেঞ্জ থাকে তাহলে জাস্ট ডাটা চেঞ্জ থাকবে। বোথ ইউনিট, বি ইউনিট এবং আইবিএ বলে দেয় কোশ্চেন তো বাংলাতে, তাতে কি হয়েছে? তুমি দেখবা যে ওইখানে এমন এমন কোশ্চেন দেওয়া আছে যেটা হুবহুব ইংলিশ ভাষায় আইবিএতে আসছে জাস্ট। ভাইয়া শীটটা একবার অল ইন দেখলে ওয়ান বুঝতে পারবা। বলতে কি সকল টপিক, মানে ম্যাথের হ্যাঁ যত হ্যাঁ টপিক